ঢাকার বাইরে করোনায় মৃত্যু ১৫০ শতাধিক। শেষ মুহূর্তে চিকিৎসা নেয়ায় জটিল হচ্ছে পরিস্থিতি। আর্থিক সংকটে হাসপাতাল ছাড়ছেন অনেকেই। দৈনিক ৩,০০০ টাকা দরকার, ৩ থেকে ৪,০০০ টাকা দরকার পড়ে। ভাই বলছে টাকা পয়সা যদি ম্যানেজ করতে পারো রাখো, না পারলে এখানে নিয়ে যাবো। বেসরকারিতে যদি আর 2 দিন থাকতাম তাহলে বাড়ি ঘর বেতন লাগতো। অনেক টাকা আসলে আমি শেষ করে ফেলছি, এখন আমি আসলে ঋণগ্রস্ত হয়ে গেছি। কাজে যোগ দিতে ঢাকামুখী মানুষ, ফেরি ঘাটে ভিড়, মহাসড়কে যানজট, খুলেছে শিল্প কারখানা। কালকে ঘাটে একবার আসছি, তারপর চলে গেছে, আবার আজকে আসা লাগছে। যেভাবে পারি ঢাকাতে ঢুকতে হবে। গতকালকে সন্ধ্যা ৭টাতে গাড়ি ছাড়ছে, সেখানে এখন পর্যন্ত আমাদের ব্রিজ পার হয় নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনার সঙ্গে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীও। আবহাওয়ার কারণে চলতি মাসে হতে পারে আরও ভয়াবহ। এখনই উদ্যোগ না নিলে পরিস্থিতি যাবে নিয়ন্ত্রণের বাইরে। গ্রস্ত করতেই বঙ্গবন্ধুকে হত্যা। ইন্ধন ছিল জিয়াউর রহমান ও মোস্তাকের। কৃষক লীগের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সরকারের উচ্চ পর্যায়ের নাম ভাঙিয়ে কামরাঙ্গীর চরে আধিপত্য বিস্তারের চেষ্টা দর্জি মনিরের। নেতাদের সঙ্গে এডিট করা ছবি জুড়ে দিয়ে বোকা বানান মানুষকে, নানা অভিযোগ। এবং করোনাকালে সরকারি চাকরির সুযোগ হারিয়েছেন প্রায় ২ লাখ প্রত্যাশী। বয়সসীমা বাড়ানোর দাবি, সমন্বয় করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস। শুরুতেই করোনা পরিস্থিতির খবর। ঘরে ঘরে করোনা রোগী, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। ঢাকার বাইরে ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬২ জন। সবচেয়ে বেশি প্রাণহানি ময়মনসিংহ মেডিকেলেই ২১ জনের। শনাক্তের হার সর্বোচ্চ ৪২% রংপুরে। রোগী ও স্বজনদের আহাজারি আর আর্তনাদে ভয়াবহ চিত্র হাসপাতালে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মহামারী করোনায় সবাই ছুটছেন হাসপাতালে। প্রিয়জনকে বাঁচাতে স্বজনদের আপ্রাণ চেষ্টা। একটি আইসিইউ শয্যায় যেন এখন শেষ সম্বল, কিন্তু সিরিয়ালের প্রহর কেড়ে নিচ্ছে অনেকের প্রাণ। শয্যা পেতেও দীর্ঘ অপেক্ষায় ধুঁকছেন রোগীরা। প্রবল শ্বাসকষ্টের কারণে অক্সিজেন সহায়তা না পেলে বেঁচে থাকাটা ক্ষীণ হয়ে আসছে। আইসিইউর জন্য কিন্তু 4 দিন পরে আমার আম্মা মারা গেছে, কোনো আইসিইউ পাই নাই। আইসিইউ প্রয়োজন, কিন্তু ওরা আইসিইউ পাচ্ছে না। আইসিইউ নিতে নিতে অনেকে মারা যায়। মৃত্যুর তালিকা বেড়েই চলেছে ময়মনসিংহ মেডিকেলে। হাসপাতালটিতে ক্ষণে ক্ষণে ভর্তি হচ্ছে নতুন রোগী। একদিনে করোনা ইউনিটে ২১ জন মারা গেছেন। যে পরিমাণ অক্সিজেন লাগতেছে বা লাগছে আমরা ওইভাবে পাচ্ছি না। রোগীরা বলছে যে ২০ লিটার অক্সিজেন লাগবে, এখন পর্যন্ত অক্সিজেন পায় না। আর আইসিইউতে বলছে যে ১০ রোগীর পরে আইসিইউতে চান্স পাওয়া যাবে। এখন অক্সিজেন দিলে আমি রোগীর আরো ১ ঘন্টা বাঁচায় রাখতে পারি, ২ ঘন্টা বাঁচায় রাখতে পারি। রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে একের পর এক প্রাণ হারাচ্ছেন। আইসিইউ পেতে রোগীদের দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের। লিন্ডার একটা গাড়ি ধরে আরেকটা গাড়ি না আসলে আমরা ওই গাড়ি ছাড়ি না, কারণ এগুলোর সঙ্গে আমার টোটাল এতগুলো লোকের জীবন জড়িত, সবাই এখন অক্সিজেনের উপরে। সংক্রমণ ও মৃত্যুহার কমছে না কুষ্টিয়ায়। পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। একদিনে মারা গেছেন ১৮ জন। সংক্রমণের পাশাপাশি মৃত্যুর মিছিল বাড়ছে বরিশালে। নগরীর শেরি বাংলা হাসপাতালে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের। অনেক মানুষ সংকটে থাকে, অক্সিজেন 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 বলে, ঠিক আছে, অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছে না। কিছু ডেট হয়ে যায় আর কিছু মনে করেন চলে যাওয়ার পর আইসিইউ খালি ওই জায়গা নিয়ে আর কি আবার নতুনভাবে শিফট করা হয় রোগীদের। বগুড়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুহার। জেলার ৩টি হাসপাতালে করোনা ও উপসর্গে ১৬ জন প্রাণ হারিয়েছেন। যারা মারা যাচ্ছে এরা বেশিরভাগই আসছে গ্রাম থেকে এবং আসছে একেবারে শেষ পর্যায়ে। প্রাণঘাতী ভাইরাসের দাপট হু হু করে বাড়ছে চট্টগ্রামে। ২৪ ঘন্টায় জেলাটিতে ১১ জন মারা গেছেন। করোনায় নিয়ন্ত্রণহীন পরিস্থিতি কুমিল্লায়। একদিনে প্রাণ গেছে ৯ জনের। আর উচ্চ ঝুঁকিতে থাকা যশোরে মৃত্যু হয়েছে ৮ জনের। লাবিব হাসান, সময় সংবাদ। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী হারুনুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় 21 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 9 জন এবং 12 জন উপসর্গ নিয়ে হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি ছিলেন, যেটি হচ্ছে আজকে গত 24 ঘন্টায় সারা দেশের মধ্যে ময়মনসিংহেই সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা। এবং এখনও পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে প্রচুর রোগী ভর্তি আছে। 230টি সাধারণ বেডের বিপরীতে 528 জন রোগী আজকে ভর্তি আছে, যেটি করোনার শুরু হওয়ার পর থেকে যাবৎকালের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এটি সর্বোচ্চ ভর্তির সংখ্যা। এবং 22টি আইসিইউর 22টি পরিপূর্ণ আছে এবং 22টি আইসিইউ ছাড়াও আরও 24টি আইসিইউ মানের বেড আছে, যেখানে হাই ফ্লো নেজাল ক্যানোলা দিয়ে অক্সিজেন সরবরাহ করা হয়ে থাকে। সেই 24টিতেও রোগীর সংখ্যা সবগুলোতেই রোগী আছে। এবং এই আইসিইউতে যাওয়া বা ওই হাই ফ্লো নেজাল ক্যানোলা দিয়ে রোগীর অক্সিজেন দেওয়ার রোগীর চাপ কিন্তু প্রচুর, এখনও প্রচুর রোগী এখানে আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এখন যে রোগীগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনার যে সমস্ত রোগীগুলো আসছে তাদের বেশিরভাগই কিন্তু মুমূর্ষু। এই মুমূর্ষু রোগী হওয়ার কারণে তাদের যে আইসিইউ ব্যবস্থাপনা এতে কিন্তু আসলে চরম দুর্ভোগের মধ্যে বা হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। আর যারা বাহিরে বারান্দায় এবং যারা ওয়ার্ডের ভিতরেই ফ্লোরে আছেন এবং বারান্দায় আছেন তাদেরকে সিলিন্ডার দিয়ে অক্সিজেন সেবা দেওয়া হয়, কিন্তু সিলিন্ডারের মাঝে মধ্যেই এটা স্বল্পতা দেখা দেয় এবং সিলিন্ডারের যে অক্সিজেন সেটি পেতেও অনেক সময় সমস্যা হয়। এবং হাসপাতালের যে সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে, বেশ কিছু লাইনের মধ্যেও রোগীর অত্যধিক চাপের কারণে অক্সিজেনের প্রেশার মাঝে মধ্যেই কমে যায় এবং সেটি ব্যবস্থাপনার জন্য বা দূর করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করেছেন। ইতিমধ্যেই আইসিইউ এবং যে আইসিইউ সমমানের যে 24টি বেড আছে সেখান থেকে আইসিইউ যে সেন্ট্রাল অক্সিজেন যে লাইন প্লান্ট রয়েছে সেখান থেকে সরাসরি সংযোগ দেওয়া হয়েছে, যার কারণে কিছুটা অক্সিজেনের প্রেশার সেখানে বেড়েছে। এবং গত 24 ঘন্টায় 94 জন রোগী নতুন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 50 জন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী হারুনুর রশিদ। এদিকে করোনা চিকিৎসায় আর্থিক সংকটে রাজধানীতে হাসপাতাল ছাড়তে বাধ্য হচ্ছেন রোগীরা। ওষুধের ব্যয় মেটাতেই হিমশিম খেতে হচ্ছে সবচেয়ে বেশি। জীবনের মায়া আর কোভিডের ভয়াবহ বাস্তবতায় সুস্থ না হলেও ফিরে যেতে হচ্ছে বাড়ি। নবীনগর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল 75 বছর বয়সী সাফিয়া আক্তারকে। কয়েক হাসপাতালে খোঁজ করে আনা হয় সরকারি কোভিড বিশেষায়িত ডিএনসিসি হাসপাতালে। ভর্তি সহ সেবা পেতে তেমন অর্থ খরচ না হলেও বিপত্তি বাধে ওষুধের ব্যয় মেটাতেই। তাই একদিনের মাথায় এই বৃদ্ধ নারীকে নিয়ে হাসপাতাল ছেড়ে আবারও বাড়ি ফিরে যাওয়া। করুণ আর্থিক বাস্তবতার কাছে যেখানে ফিকে হয়ে গেল জীবনের মায়া আর কোভিডের চোখ রাঙানি। দৈনিক 3000 টাকার দরকার, 3 থেকে 4000 টাকা দরকার পড়ে। ইঞ্জেকশনগুলো আমার কিনে আনতে হয়, ওষুধগুলো কিনে আনতে হয়, 3টা লোক খাওয়ানো লাগে, টাকা লাগে। সকালবেলা আমার বাড়ির মধ্যে ফোন দিয়েছিলাম, ঠিক আছে, আমার ভাই বলছে টাকা পয়সা যদি ম্যানেজ করতে পারো রাখো, না পারলে এখন নিয়ে যাবো, এখন টাকা ছাড়া তো কিছু হইতে পারতেছে না। বেসরকারি হাসপাতালে লাগামহীন চিকিৎসা ব্যয় মেটানো এমনিতেই মধ্যবিত্তের সাধ্যের বাইরে, কিন্তু এই করোনাকালে সরকারি হাসপাতালে ভর্তির পরও কোভিড চিকিৎসার ব্যয় কজনেরই বা নাগালে। বিনামূল্যে মিলছে প্রায় সব সেবাই, কিন্তু তারপরও কেবল ওষুধের খরচ মেটাতে বাস্তবতার কাছে সহায়হীন অনেক পরিবার। রোগীটা আপনার উত্তরা একটা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করাইছিলাম। রাত্রেবেলা উনি ডাক্তার বলতেছে ওনার করোনা পজিটিভ। তো পজিটিভ বলার পরে ওইখানে আপনার ব্যবহার 65,000 টাকা রাখছে একদিনে। সিকিউরটা চলতে থাকে, তখন একটা খারাপ অবস্থা তৈরি হয় যে হচ্ছে আমরা একজনের পিছনে ইনভেস্ট করতে পারি, তারপর হচ্ছে আরেকজন অসুস্থ হলে তার পিছনে ইনভেস্ট করতে পারি, কিন্তু যখন হচ্ছে এটা আপনাকে বাড়তে থাকে একটা সময় গিয়ে আর হচ্ছে আমরা পারি না। এক রাইতে 60,000 টাকা গেছে, আমরা নিশ্চয় এই জায়গায় আইছি। লকডাউন থাকার কারণে আমার ইনকামটা বন্ধ, আমি বিজনেস করতে আমার বিজনেসও বন্ধ। আসলে আমাদের জমানো যে টাকা ছিল অনেক টাকাই আসলে আমি শেষ করে ফেলছি, এখন আমি আসলে ঋণগ্রস্ত হয়ে গেছি। অন্যদিকে একটি শয্যা পেতে হাসপাতাল থেকে হাসপাতালে দিশাহীন ছুটে চলার গ্লানি ক্রমেই গ্রাস করছে একের পর এক পরিবারকে। আমি প্রথম দিক দেবিদ্বার গেছি, দেবিদ্বারের সরকারি মেডিকেলে আমাকে নেয় না, তখন বলছে কুমিল্লা নেওয়ার, আমি কুমিল্লা আসি নাই, তখন আমি কুমিল্লা রেফার করলো ঢাকা মেডিকেল। আমরা মানে বলছে দেবিদ্বার বলছে যে রোগী স্ট্রোক করছে। গত সপ্তাহে দেশে কোভিডের শনাক্ত বেড়েছে 58%, আর প্রাণহানি বাড়ার হার ছিল 19%। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধের মধ্যেই পোশাক ও শিল্প কারখানা চালু হওয়ায় কাজে যোগ দিতে রাজধানীতে ফিরছেন অনেকেই। শিমুলিয়া বাংলা বাজার ও
পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যাত্রী বোঝাই করেই চলছে ফেরি। সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়েই পার হচ্ছেন পদ্মা। এদিকে সড়কেও বেড়েছে যান চলাচল। দুপুর 12টা পর্যন্ত গণপরিবহন চললেও প্রাইভেট কার পিকআপে করে অনেকেই ছুটছেন গন্তব্যে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী মানুষের এই ঢল রোববার সকাল থেকেই শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের এমনই দৃশ্য। প্রতিটি ফেরিতেই গাদাগাদি, সেই সাথে পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন, মোটরসাইকেল, পিকআপ, এমনকি পণ্যবাহী ট্রাকে বোঝাই হয়ে কোনো রকমে নদী পার হওয়াই উদ্দেশ্য। যে কোনো উপায়ে ফিরতে হবে কর্মস্থলের নগরীতে। আর তাই করোনা ভীতি কিংবা স্বাস্থ্যবিধির তোয়াক্কা করার সুযোগ নেই খেটে খাওয়া এই মানুষগুলোর। ভাড়া বেশি, সবকিছুই দুর্ভোগ। অফিসটাগুলো হয়েছে তো যাওয়া লাগবে। কালকে ঘাটে একবার আসছি, তারপর চলে গেছে, আবার আজকে আসা লাগছে। পুলিশের দেখা আনার লিখে আমি এটা পড়ি রাখি 100 টাকার ভাড়া 400-500 টাকা নিচ্ছে। 525 টাকা খরচ। আমার ঢাকা যেতে কত খরচ হবে তা জানি না। একই অবস্থা সড়ক পথেও। হাতে ঘাড়ে মালামাল আর চোখে মুখে অবর্ণনীয় ভোগান্তির ছাপ নিয়ে চলেছেন মানুষ। পায়ে হেঁটে, পিকআপ, মোটরসাইকেল, ট্রাক, যে যেভাবে পারছেন পৌঁছানোর চেষ্টা করছেন গন্তব্যে। 5-6 বার পাল্টাতে হচ্ছে বাহন। আর অতিরিক্ত যাত্রী চাপের সুযোগ নিয়ে ইচ্ছে মতো ভাড়া আদায় করছে পরিবহনগুলো। কষ্ট না, কালকে 7টা বাজে গাড়িতে উঠছি। শুক্রবারে ডিক্লেয়ার দিল যে আগামী রোববার থেকে অফিস খোলা, এই কারণে তাড়াহুড়া করে আমরা রওনা দিলাম। এখন তো নানান ভোগান্তির ভিতর দিয়ে যাচ্ছি আমরা। সেই সাথে ঢাকা, টাঙ্গাইল সহ উত্তরাঞ্চলের বিভিন্ন মহাসড়কেও চোখে পড়েছে অতিরিক্ত যানবাহনের চাপ। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন চালক ও যাত্রীরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ। কর্মস্থলে ফিরতে রাজধানীমুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে বরিশাল নদীবন্দরে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ এবং মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, রাজধানীমুখী মানুষের যে জনস্রোত সেটি কিন্তু আশ্রে পড়ছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। আমি যদি একটু দেখাতে পারি যে এই ফেরি যে ভাষা সৈনিক গোলাম মাওলা সেটি কিন্তু এসে পৌঁছেছে আরো মিনিট 10 আগে। কিন্তু আপনারা দেখছেন যে কিভাবে জনস্রোত এই ফেরি থেকে মানে অ্যাম্বুলেন্সও নামতে পারছে না, কিভাবে মানুষ হুড়োহুড়ি করে নামার চেষ্টা করছে। এবং এরকমই কিন্তু আমরা ভোর থেকে দেখছি যে লঞ্চ চলাচল এবং গণপরিবহন চালু করার পরে কিন্তু ফেরিতে এরকম ভিড়। আর আরেকটু পাশে যদি আপনাকে দেখাতে পারতাম, সেখানে কিন্তু লঞ্চগুলো এত বেশি লোকজন নিয়ে এই যে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছে সেটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। এবং সেখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে, সেই ভয়ে কিন্তু লঞ্চগুলো এসে ঝুঁকিপূর্ণ ভাবে কিন্তু এই 4 নম্বর ফেরিঘাটে বেরাচ্ছে এবং সেখানে কিন্তু ঝুঁকি নিয়ে যাত্রীরা নামার চেষ্টা করছেন। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এরই মধ্যে কিন্তু 4টি লঞ্চকে 5,000 টাকা করে 20,000 টাকা জরিমানা করেছে। এবং এখানে যে বহরে 87টি লঞ্চ আছে, সবগুলো লঞ্চে লোকজন না পৌঁছাবার কারণে কিন্তু এখনো পর্যন্ত 26টি লঞ্চ এই পদ্মায় যাত্রী পারাপার করে চলেছে। এবং এই লঞ্চ চলাচল আগামীকাল 6টা পর্যন্ত যে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এখানে সন্ধ্যা পর্যন্ত লঞ্চ চলাচল করতে পারবে। কারণ এই উত্তল পদ্মায় কিন্তু এই ছোট আকারের লঞ্চগুলো রাত্রে চলাচলের অনুমতি নেই। এবং এখানে যে গণপরিবহন সেগুলো কিন্তু 12টার পরে বন্ধ করার কথা থাকলেও সেগুলো চলছে। এবং এই যে হাজার হাজার যাত্রী শিমুলিয়া ঘাটে জড়ো হওয়ার পরে এদেরকে গন্তব্যে নেওয়ার জন্য কিন্তু নানা রকম পরিবহন এখানে জটলা বেঁধেছে, এখানে প্রায় যানজট লেগে যাচ্ছে। এবং এখানে যে গেল 24 ঘন্টায় বিআইডব্লিউটিসি 2600 যানবাহন পারাপার করেছে, তার মধ্যে কিন্তু এই বিভিন্ন রকম অ্যাম্বুলেন্স এবং ছোট আকারের গাড়ি কিন্তু বেশি। আপনারা দেখেছেন যে মৃত্যুর মিছিল এবং এত যে এখানে করোনায় আক্রান্ত সংক্রমণ যেটি গেল 24 ঘন্টায় কিন্তু এই জেলায় 206 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং 80 জনের মতো মারা গেছে পর্যন্ত। এবং প্রায় 9,000 মানুষের দেহে কিন্তু করোনা শনাক্ত হয়েছে। এই মৃত্যুর মিছিলের মধ্যে কিন্তু লোকজন এইভাবেই এই যে গাদাগাদি করে পার হচ্ছে, স্বাস্থ্যবিধি কোনো বালাই নেই। এই ছিল মুন্সিগঞ্জের সবশেষ। আমরা চলে যাব লঞ্চের খবর জানতে। বরিশাল নদীবন্দরে আছেন সোহাগ। সেখানকার কি অবস্থা?
উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ। সরকারি নির্দেশনা অনুসারে আজ রাতে বরিশাল থেকে রাজধানীমুখী হচ্ছে পোশাক শ্রমিকদের নিয়ে লঞ্চ। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি বরিশাল নদীবন্দরের ঠিক অ্যাডভেঞ্চার 9 লঞ্চে। এখান থেকে আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে যারা রাজধানীতে যাওয়ার উদ্দেশ্যে হুড়োহুড়ি করছিলেন সকাল থেকেই, তারা কিন্তু কিছুক্ষণ আগেই সিদ্ধান্তটি পেয়েছে এবং তারা লঞ্চে কিন্তু আরোহণ করেছেন। ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার 9 লঞ্চের ভেতরে কিন্তু বেশ কিছু যাত্রী রয়েছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন কখন লঞ্চ ছাড়বে। লঞ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি যে রাত 8টার দিকে লঞ্চটি ছাড়ার কথা রয়েছে। পূর্ব ঘোষণা অনুসারে, অর্থাৎ সাধারণত এই লঞ্চগুলো কিন্তু বরিশাল থেকে যাত্রা করে রাত 8টার দিকে। আরেকটু তথ্য জানিয়ে রাখি যে আসলে সারাদিন এই কষ্টের পরে এই লঞ্চে আরোহণ করে কিন্তু যাত্রীরা এক ধরনের স্বস্তি পেয়েছেন এবং গতকালকে যে তাদের সমস্যাটা ছিল সেই সমস্যা থেকে আজকে যে সেই সমস্যাটা কেটে গেছে, এ কারণে তারা কিন্তু আসলে সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। তবে তারা বলেছেন যে যদি এই সিদ্ধান্তটি আরও আগে আসতো তাহলে গতকালকে যে যাত্রীদের দুর্ভোগ হয়েছিল বা আজকেও দিনের বেলা যে 12টার আগ পর্যন্ত যে দুর্ভোগটি হয়েছে সেই দুর্ভোগ থেকে হয়তো রক্ষা পেত। একটু জানিয়ে রাখি, আমরা বরিশাল বন্দর কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে যাত্রীর চাপ যদি আরও বাড়ে তাহলে কিন্তু শুধু এই অ্যাডভেঞ্চার লঞ্চটি নয়, আরও বরিশাল নদীবন্দরে কিন্তু মোট 8টি লঞ্চ রয়েছে। এর মধ্যে অন্য লঞ্চগুলোও কিন্তু যাত্রা করবে। যেমন ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে কীর্তনখোলা 2 এবং কুয়াকাটা 2 লঞ্চও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং বরিশাল নদীবন্দর থেকে যাত্রার জন্য যে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন। তবে জানিয়ে রাখি, ভাড়ার বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম বন্দর কর্মকর্তা এবং লঞ্চ কর্তৃপক্ষের কাছে। তারা জানিয়েছেন যে আসলে সরকার যে নির্ধারিত যে ভাড়াটি রয়েছে সেই ভাড়াটি নেওয়া হবে। তবে লঞ্চ কর্তৃপক্ষ একটি তথ্য আমাদেরকে জানিয়েছে, সেটি হচ্ছে যে লঞ্চের ভাড়া যাই রাখা হোক না কেন, তাদের কিন্তু এক ধরনের কেবিন, যে লঞ্চের কেবিন রয়েছে সেই কেবিনগুলো কিন্তু প্রায় খালি যাচ্ছে, এখন পর্যন্ত বুকিং হয়নি। তবে ডেক শ্রেণীতে কিন্তু প্রচুর লোক রয়েছে, এমনটি আমরা দেখতে পেয়েছি। এই ছিল বরিশাল নদীবন্দর থেকে সর্বশেষ। ফেরিঘাটে রাজধানীমুখী মানুষের ভিড়ের খবর জানাচ্ছিলেন বরিশাল নদীবন্দর থেকে সহকর্মী ফেরদাউস সোহাগ এবং এর আগে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। যাত্রী চাপ থাকায় আগামীকাল ভোর 6টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে। আজ দুপুর 12টা পর্যন্ত চলাচলের কথা থাকলেও কলকারখানা শ্রমিকদের ভোগান্তি কমাতেই সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। অন্যদিকে যাত্রী না পাওয়ায় অনেকেই পরিবহন চালু করেনি। তারপরও যেভাবে পারছেন ছুটছেন রাজধানীতে। গার্মেন্টস সহ কলকারখানা খুলে দেয় শ্রমিকদের সুবিধার্থে শেষ মুহূর্তে নেওয়া হয় লঞ্চ বাস চালুর সিদ্ধান্ত। নৌপথ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী ঘোষণার পর রোববার 40 রুটের মাত্র 4টিতে চলাচল করে নৌযান। এত অল্প সময়ে যাত্রী মিলবে কিনা সেই দ্বিধায় অনেকেই ছাড়েননি লঞ্চ। কোম্পানি থেকে ফোন দিছে, তারা কাজে যোগ দেওয়া নেই। যেভাবে পারি ঢাকাতে ঢুকতে হবে। চাঁদপুর গাড়ি আসলাম 15টায়, লঞ্চ থেকে 12টা 45 মিনিটে আসলো, কিন্তু যাত্রী হয় নাই, বিদায় ছাড়ে নাই। ভোর 6টায় লঞ্চ ছাড়ছে, 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লাগছে। কিছু লঞ্চ ভিড়াইছিলাম এবং ভিড়ানোর পরে দেখা গেছে যে যাত্রী স্বল্পতার কারণে অনেকে যেতে চাচ্ছে না। যারা সড়ক পথে ফিরেছেন তাদেরকেও নানা ভোগান্তি পোহাতে হয়েছে। ঘাট থেকে ফেরিতে আসছি, ফেরি থেকে আবার বাসে আসছি। যাবেন কোথায়? যাবো সাইনবোর্ড। গতকাল বিকাল 3টায় রওনা দিচ্ছি চাঁপাইনবাবগঞ্জ থেকে, এখন গাবতলী পৌঁছালাম। যাত্রীর অভাবে সড়ক পথে দূরপাল্লার যান চলাচলের হার ছিল মাত্র 10%। করোনায় পরিবহন খাতে বড় লোকসানে এই 16 ঘন্টা চলাচলের অনুমোদনকে মরার উপর খাড়ার ঘা বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। বরিশালের যে আমাদের গাড়ি বা বরিশালের ড্রাইভার থাকলে আমরা ওই গাড়িগুলো আনতে পারতেছি, আর আমাদের এই ধারে তো এই মুখে ঈদ ভাঙ্গা বাজারে এই মাত্রায় কোনো যাত্রী নাই। সিদ্ধান্তটা হটকারী বলাই চলে এক প্রকার, কিন্তু এই সিদ্ধান্তটা সিদ্ধান্ত যদি 2 দিন আগে দিত, দেখা যাচ্ছে গতকালকে সন্ধ্যা 7টাতে গাড়ি ছাড়ছে, সেখানে এখন পর্যন্ত আমাদের ব্রিজ পার হয় নাই। আমাদের স্টাফের দুর্ভোগ, হেল্পারের দুর্ভোগ, ওই গাড়িগুলো আবার ব্যাক করে কিভাবে যাবে। রোববারও দূরপাল্লার পরিবহনগুলো অলস বসেছিল বেশিরভাগ সময়। তবে স্বল্প পরিসরে লোকাল বাস চলতে দেখা যায় রাজধানীর সড়কে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে 12 দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে শিল্প ও কলকারখানা। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই প্রথম দিনে কাজে যোগ দেন নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভারের হাজার হাজার পোশাক শ্রমিক। কর্তৃপক্ষ বলছেন, শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তায় প্রতিষ্ঠানগুলোতে আইসোলেশন সেন্টার সহ নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কঠোর বিধিনিষেধের মধ্যেই 12 দিন বন্ধ থাকার পর আবারও চালু হলো পোশাক ও শিল্প কারখানা।
স্বাস্থ্যবিধি মেনে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। দূরত্ব বজায় রাখতে মাঝখানে রয়েছে প্লাস্টিকের পার্টিশন। দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা তৈরি পোশাক কারখানায় নির্দেশনা মেনেই চলছে কাজ। রোববার সকালে কয়েকটি ধাপে সাবান দিয়ে হাত ধুয়ে তাপমাত্রা মেপে কর্মস্থলে প্রবেশ করানো হয় শ্রমিকদের। করোনা প্রতিরোধে কারখানা কর্তৃপক্ষের নেয়া ব্যবস্থায় অনেকটা সন্তোষ প্রকাশ করেন কর্মীরা। করোনা পরিস্থিতিতে জীবন ও জীবিকা দুটোকেই গুরুত্ব দিয়ে কর্মীবান্ধব পরিবেশ রক্ষায় চেষ্টা করছেন বলে জানান কারখানা কর্তৃপক্ষ। ফ্যাক্টরিতে বেতন নিয়ে আমরা সংসার চালাই, আমাদের সংসার চলে, বাপ মা সবাইকে চালাই। ফ্যাক্টরি বন্ধ থাকলে আমরা চলবো কীভাবে? কারখানা খোলা থাকলে আমাদের সবার জন্যই ভালো, আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, আমরা সবাই কাজ করতেছি, মানে কাজ করছি। আমাদের যে ব্যবস্থা কোম্পানি দিচ্ছে যা আমরা মানতেছি, এতে যদি আমরা এভাবে কাজ করি তাতে আমাদের কোনো সমস্যা হবে না মনে হয়। যদি কারো জ্বর বা টেম্পারেচার পাওয়া যায় তাহলে তাকে সঙ্গে সঙ্গে আমরা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে ডাক্তারের পরামর্শ মোতাবেক তাকে হোম আইসোলেশন অথবা আমাদের আইসোলেশন সেন্টারে তাকে পাঠিয়ে দেওয়া হয়, অথবা করোনার টেস্ট করার প্রয়োজন হলে তাকে আমরা করোনা টেস্ট করি। এদিকে নারায়ণগঞ্জেও প্রথম দিনে খুলে দেয়া হয়েছে বেশিরভাগ পোশাক কারখানা। বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে ফতুল্লার বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন এলাকার ছোট বড় কারখানায় লাখ লাখ শ্রমিক কাজে যোগ দেন। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নানা ব্যবস্থা নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। ফ্যাক্টরি চালু থাকলে আমাদের শিপমেন্ট দেয়, আমরা ঠিকঠাক বেতন পাই। এছাড়া শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়াতেও কর্মস্থলে যোগ দিয়েছেন পোশাক ও শিল্প কারখানার শ্রমিক ও কর্মকর্তা কর্মচারীরা। সাবিত সারওয়ার, সময় সংবাদ। করোনার সঙ্গে ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে। চলতি মৌসুমে শুধু শিশু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 4 শিশু মারা গেছে। এখন পর্যন্ত সারা দেশে আক্রান্ত 2500। বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়া এডিস মশার উপযোগী হওয়ায় চলতি মাসে আরও বাড়বে ডেঙ্গুর প্রকোপ। এখনই কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে। করোনা মহামারীতে বিপর্যস্ত দেশ এখন চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, যার সবচেয়ে বড় হটস্পট ঢাকা। শিশু এবং বয়স্করাই আক্রান্ত হচ্ছেন সবচেয়ে বেশি। ঢাকা শিশু হাসপাতালে এখন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন 28 জন শিশু। করোনায় ঘরবন্দি সময়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন তারাই। ব্লাড টেস্ট করা হয়েছে, ওইখান থেকে নেগেটিভ আসছে, কিন্তু ওর 99% ডাক্তার বলছে যে ডেঙ্গু হয়েছে। এখনো অবস্থা ভালো না, কালকে আইসিইউতে দিতে চাইছে কিন্তু দেয় নাই। এখন মনে হয় আজকে এখন হয়তো দিতে পারে। আমাদের ওইখানে মশা আছে, প্রচুর মশা, ছিটায় তেমন ভালো করে আর কি ছিটায় না মশারি। বাসায় সবসময় মশারি টশারি দিয়ে ঘুমাই, দিনের বেলা মশারি দিয়ে ঘুমাই। আমি কিছু বুঝতে পারি না যে কোন সময় কি হলো। চিকিৎসকরা বলছেন যারা দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন তাদের ঝুঁকি আরো বেশি। আর করোনার কারণে হাসপাতালে বাড়তি চাপ থাকায় ডেঙ্গু চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কাছে থেকে জিনিসগুলো অবলোকন করছি, তাদের জন্য কিন্তু আসলে এটা একটা মৃত্যুপরী। পুরো ঢাকাতেই স্প্রেড করছে। আমরা যদি এখনই ব্যবস্থা নিতে না পারি তাহলে কিন্তু এটা আরও স্প্রেড করবে। বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়া এডিস মশার বংশবিস্তারে উপযোগী হওয়ায় চলতি মাসে আরো বাড়তে পারে ডেঙ্গুর ভয়াবহতা। বাসাবাড়ির পাশাপাশি বিভিন্ন বাস টার্মিনালও মিলছে এডিসের লার্ভা। এডিস মশার ঘনত্ব এখন ঢাকা শহরে যে অবস্থায় আছে সেটি ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রা আছে। ঢাকা শহরের কোনো এলাকাকে আলাদা করে হটস্পট করার এখন আর সুযোগ নেই। ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব আমরা যেটি পাচ্ছি সেটি ডেঙ্গু ছড়ানোর উপযোগী মাত্রা। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চালাচ্ছে 2 সিটি কর্পোরেশন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শোকাবহ আগস্টের খবর। বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতেই দেশি বিদেশি ষড়যন্ত্রে 1975 সালের এই মাসেই সপরিবারে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আগস্টের প্রথম সকালে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান ও খন্দকার মোস্তাকের ইন্ধনেই ইতিহাসের জঘন্যতম এ হত্যাকাণ্ড হয়েছিল। তিনি বলেন, নেপথ্যে ষড়যন্ত্রকারীদের মুখ একদিন উন্মোচিত হবেই। লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়েছে মাসব্যাপী নানা কর্মসূচি। আগস্টের প্রথম প্রহরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীরা মোমবাতি প্রজ্বলনে শ্রদ্ধা নিবেদন করেন।
আগস্টের প্রথম সকালে বাংলাদেশ কৃষক লীগের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান ও অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের পরিবারের বেদনার স্মৃতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতির বিজয়কে নস্যাৎ করা ও দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করাই ছিল বঙ্গবন্ধুকে হত্যার একমাত্র উদ্দেশ্য। শুধু রাষ্ট্রপতি হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল তা নয়, একটি আদর্শকে হত্যা করা, জাতি হিসেবে মর্যাদা পাওয়ার যে সুযোগ সেটাকে ধ্বংস করে দেওয়া, এটাই ছিল ঘাতকদের প্রচেষ্টা। আমার মা বেগম ফজিলতান্নেসা মুজিবকে হত্যা করে, যিনি সবসময় ছায়ার মতো আমার বাবার পাশে ছিলেন। এ সময় তিনি বলেন, ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদেরকে চাকুরি ও পদোন্নতির পাশাপাশি বিভিন্নভাবে পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ ও বেগম খালেদা জিয়া। 15 আগস্টে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছিল, সেই ইন্টারভিউতেই কিন্তু তারা বলেছিল যে জিয়াউর রহমান তার সাথে তাদের যোগাযোগ ছিল। জিয়ার পথ ধরে আমরা দেখেছি জেনারেল এরশাদ এই খুনিদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সুযোগ দেয়। তার থেকেও এক ধাপ উপরে যে খালেদা জিয়া। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের ষড়যন্ত্র একদিন উন্মোচিত হবে জানিয়ে সরকার প্রধান বলেন, তার আগে এদেশের মানুষের জীবনমান উন্নত করাই প্রধান লক্ষ্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এলাকায় পরিচিত দর্জি মনির হিসেবে নিজেকে জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি এবং আওয়ামী লীগের উপকমিটির সম্পাদক দাবি করে চেষ্টা করেন এলাকায় আধিপত্য বিস্তারের। রাজনৈতিক নেতাদের সঙ্গে এডিট করা ছবি জুড়ে দিয়ে মানুষকে বোকা বানাতে জুড়ি নেই তার। অভিযুক্ত মনিরের বিরুদ্ধে সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বুলবুল রেজার রিপোর্ট। এমডি মনির খান, ফেসবুক প্রোফাইল নানা পরিচয়ে ঠাসা। তিনি ঢাকা 2 আসনের এমপি প্রার্থী। বঙ্গবন্ধুকে কটূক্তিকারী তারেক রহমানের মামলার বাদী। বাংলার রূপসী গার্মেন্টস লিমিটেডের তিনি এমডি এবং কয়েকটি প্রতিষ্ঠানের চেয়ারম্যানও। নিজেকে তিনি দাবি করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ও ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য হিসেবে। তার আরেক পরিচয়, তিনি জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। তৈরি করেছেন ওয়েবসাইট, সেখানেও তার নানা রাজনৈতিক পরিচয়ের ছড়াছড়ি, যদিও এই সংগঠনের কোনো অনুমোদনই নেই। রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে নিজের সুপার এডিট করা ছবি জুড়ে দিতে তিনি পারদর্শী। মনির খান একসময় বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে একটি দর্জির দোকানে কাজ করতেন। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় তিনি দর্জি মনির হিসেবেই পরিচিত। জননেত্রী শেখ হাসিনা পরিষদ সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। আমি ট্রাস্টে কাগজে গিয়েছিলাম মাস দেড়েক আগে বা 2 মাস আগে। সেখান থেকে আমাকে তারা বললো যে মনির ভাই, এই করোনার ভিতরে তো প্রধানমন্ত্রীর কাছে কাগজ পাঠানো সম্ভব না। গেল 5 মে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদ তার ভেরিফাইড ফেসবুক পেজে জননেত্রী শেখ হাসিনা পরিষদ নামের কোনো অনুমোদিত সংগঠন নেই বলে সতর্কবার্তা দেন। যারা এই সংগঠনের হর্তাকর্তা হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা লেখেন তিনি। মনির খানের বিরুদ্ধে আসা সব অভিযোগ খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। সংগঠনের পরিচয় উনি প্রতিষ্ঠা সভাপতি, অথচ সেটা প্রতিষ্ঠানের যারা আমাদের সংগঠনের চেয়ারম্যান যারা রয়েছেন বা যারা অনুমোদন দেন তারা কেউ জানে উনি তার কাছে অনুমতি নেন। এসব কিছু তদন্ত করার পরেই আসলে জানা যাবে যে অ্যাকচুয়ালি কি বিষয়। তার মতো এমন হাইব্রিড নেতা এবং নাম সর্বস্ব ভুইফোট সংগঠনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে রাজনৈতিক অঙ্গনে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 15 ও 21 আগস্টের হত্যাকাণ্ডের কুশলীরা এখন সক্রিয়। তারা উন্নয়ন, শান্তি ও স্বস্তির বাংলাদেশ চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, ইতিহাস কাউকে কখনো ক্ষমা করে না। 15 আগস্ট প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর 21 আগস্ট গ্রেনেড হামলা প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তবে 2 হত্যাকাণ্ডের কুশীলবরা এখনও সক্রিয়। তারা উন্নয়ন ও স্বস্তির বাংলাদেশ চায় না। তারা চায় সংঘাতে জর্জরিত রক্তাক্ত প্রান্তর। তাই তো আগস্টেই আমরা নেত্রী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকি।
যারা দেশের স্বাধীনতা চায়নি তাদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে তিনি বলেন, যারা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল, কমিশন গঠনের মাধ্যমে তাদের মুখোশ জাতির সামনে খুলে দিতে হবে। জিয়াউর রহমান সহ যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল এবং যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পটভূমি রচনা করেছিল, সেটি একটি কমিশন গঠন করে এই সত্য জাতির সামনে উন্মোচন করা হচ্ছে জনগণের প্রত্যাশা। যারা স্বাধীনতার বিরুদ্ধাচারণ করেছিল, যেই সমস্ত নেতৃবৃন্দ ব্যক্তিবর্গ এই সমস্ত ঘটনা প্রবাহের সাথে যুক্ত ছিল, তাদের রাজনীতি বাংলাদেশে আসলে নিষিদ্ধ হওয়া প্রয়োজন। সরকার করোনা সংক্রমণ ও মৃত্যুর প্রকৃত সংখ্যা প্রকাশ না করে জনগণের সঙ্গে প্রতারণা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সকল নাগরিককে টিকা প্রদানের জন্য প্রয়োজনীয় সংখ্যক টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ সরকার এখন পর্যন্ত জনগণের সামনে দিতে পারেনি। সরকার অবলীলায় জনগণকে ভুল তথ্য দিয়ে প্রতারণা করছে। হঠাৎ রপ্তানিমুখী কলকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে কলকারখানায় কর্মরত শ্রমিকেরা আরও মারাত্মক ভোগান্তির সম্মুখীন হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় চরম ব্যর্থতার জন্য সকল দায় দায়িত্ব নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। গেল বছর দেশে করোনা সংক্রমণের পর থেকে সংকুচিত চাকরির বাজার। 2 বছরেই সরকারি চাকরিতে প্রবেশের বয়স হারিয়েছেন প্রায় 2 লাখ চাকরি প্রত্যাশী। এ অবস্থায় বয়স বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, করোনাকালের ক্ষতি পুষিয়ে নিতে বয়স সমন্বয় করে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে পরীক্ষা নেওয়া সম্ভব না হলেও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চালু রাখলে এই সংকট সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। শাকির আহমেদের রিপোর্ট। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করার পর থেকে সরকারি চাকরির খোঁজে পড়াশোনা করছেন আহমেদ রুবেল। 2020 সাল ছিল তার সরকারি চাকরিতে প্রবেশের শেষ বছর, কিন্তু করোনা সংক্রমণের কারণে সে বছর মার্চ থেকে কোনো চাকরির পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় তার দীর্ঘদিনের আশা এখন গুড়ে বালি। 2 বছরের ভিতরেই কোনো পরীক্ষা হলো না, শুধুমাত্র 41তম বিসিএস দিয়েছি। তো এমন যখন 2021 সাল চলে আসলো, তখন আমার বয়সটা শেষ হলো। শাসন জোটের কথা বিবেচনা এবং কোভিড-19-এর কারণের জন্য হলেও আমাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স এখন বাড়ানো অত্যন্ত যৌক্তিক। শুধু রুবেলই নন, গত বছর দেশে করোনা সংক্রমণের সময় যাদের বয়স 28 বছর কিংবা তার চেয়ে বেশি ছিল, তারা সবাই সরকারি চাকরিতে প্রবেশের বয়স হারিয়েছেন। করোনার কারণে আমাদের অলরেডি 2-3 বছর চলে যাচ্ছে। এই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য আমাদের চাকরির বয়সটা বাড়িয়ে দেওয়া হোক। ন্যূনতম আমাদের তো এখন 35, এটা যৌক্তিক সময়ের একদম যৌক্তিক দাবি। বর্তমান পরিস্থিতিতে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব না হলেও নিয়োগ বিজ্ঞপ্তি চালু রাখলে চাকরি প্রত্যাশীদের করোনাকালীন ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে মত শিক্ষাবিদদের। তাদের সেই শূন্য পদগুলো বিজ্ঞাপন দিয়ে দিবে। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন যেই বয়সী হোক না কেন, আবেদনকালীন সময়ে যে সময়সীমা ছিল সেটি যদি তাদের ঠিক থাকে, অতএব এটা 2-3 বছর পরেও যদি সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়, তারা সেই পরীক্ষায় ডাক পাবেন। বয়স সমন্বয় করেই নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এরকম মনে করেন যে গত ফেব্রুয়ারিতে যে অ্যাডভার্টাইজমেন্টটা হওয়ার কথা ছিল, সেই ফেব্রুয়ারির 25 তারিখে যে অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার কথা ছিল, সেই ফেব্রুয়ারি 25-এ 30 বছর ধরে আমরা সেই অ্যাডভার্টাইজমেন্ট হয়তো সেপ্টেম্বরে দেব অথবা নভেম্বরে দেব, বয়সটা যাতে করে তারা মেকআপ করে নিতে পারে। এছাড়া দেশের মানুষের গড় আয়ু ও অবসর গ্রহণের বয়সসীমা বাড়ার কারণে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিও যৌক্তিক বলছেন শিক্ষাবিদরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 56 বছর বন্ধ থাকার পর ভারতের জলপাইগুড়ি থেকে পাথর বোঝাই করে নীলফামারী চিলাহাটিতে আসছে ট্রেন। উদ্বোধনের 7.5 মাস পর শুরু হলো এই কার্যক্রম। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল। ধন্যবাদ এশা। আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে দীর্ঘ 56 বছর পর ভারত থেকে পণ্যবাহী ট্রেন চিলাহাটিতে এসে পৌঁছবে। এটি সকাল 10:30টার মধ্যে এসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত এটি এখানে এসে পৌঁছয়নি। তবে আমরা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর হাবিবুর রহমানের সাথে কথা বলে যতটুকু জেনেছি, এই ট্রেনটি এখন
হলদিবাড়ি স্টেশনে অপেক্ষা করছে এবং সেইখানে ইমিগ্রেশনের কাজ শেষ হচ্ছে। হলদিবাড়িতে ইমিগ্রেশনের কাজ শেষ হলেই সেখান থেকে রওনা দিবে এবং আমি যতটুকু জানি বা তা জানা গিয়েছে যে এটি প্রায় 4টার পরে এইখানে আপনার চিলাহাটি স্টেশনে এসে এটি পৌঁছবে। আমরা আরও জেনেছি যে এই ওয়াগনগুলি দার্জিলিং জেলার শিলিগুড়ির ডামডিম স্টেশন থেকে লোড হয়েছে। এটি লোড হয়ে আপনার বর্তমানে এটি বর্তমানে আপনার ইসের জন্য ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করছে। ইমিগ্রেশন শেষ হয়ে গেলেই বাংলাদেশের 4টার মধ্যে এটি প্রবেশ করবে। আরেকটি ব্যাপার যে এটি প্রথম যিনি এটি রপ্তানি করেছেন ভারতীয় বালাজি এক্সপোর্ট কোম্পানি এবং বাংলাদেশে যিনি এই প্রথম মালামাল নিয়ে এই পাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন তিনি হলেন চায়না 7 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। এনাদেরই প্রথম চালান বাংলাদেশে একটু পরেই হয়তো 4টা-5টার দিকে প্রবেশ করবে। এই ছিল নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে আমার কাছে ভারতীয় পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করার খবরাখবরের সর্বশেষ এসব। নীলফামারীর চিলাহাটি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাকির হোসেন বাদল। তানজিলা খান মিমের রিপোর্ট। মধুর ক্যান্টিনে নেই সেই চিরচেনা তারুণ্যের উচ্ছ্বাস। প্রিয় এই প্রাঙ্গণ বন্ধুত্বের কলরবে মুখরিত নয়, কেমন অচেনা এক শূন্যতা। কঠিন এই সময়ে বন্ধুদের সাথে দেখা নেই কতকাল, তবে যোগাযোগ তো এখন হাতের মুঠোয়, আর তাই ভার্চুয়ালি চলছে আড্ডা। বন্ধু মানে আস্থা, বন্ধু মানে নির্ভরতা, তবু এক একজনের কাছে এক এক রকম বন্ধুত্বের সংজ্ঞা। বন্ধু মানে হচ্ছে যার সাথে আমি নির্দ্বিধায় আমার কোনো কথা বা কোনো তথ্য বা এমন কিছু নির্দ্বিধায় শেয়ার করতে পারবো। বন্ধুরা সবাই যখন এক হতাম তখন যে একটা আড্ডা, এই জিনিসগুলো এখন প্রচন্ড মিস করি। দিনের একটা সিংহভাগ সময় ওদের সাথে কাটানো হতো, এখন আর ওটা হয় না, তো এখন এই ফোনের মাধ্যমেই হয়। একবিংশ শতাব্দীর এই যুগে বন্ধু বানানো যতটাই সহজ, ঠিক ততটাই কঠিন সঠিক বন্ধু নির্বাচন করা। বিপদে আপদে পাশে যে থাকে সেই তো পরম বন্ধু, আবার সেই বন্ধুদের কাছেও থাকে না বলা কতই না অভিমান। আমার একটা ফ্রেন্ড ছিল, সামহাও সে অনেক খারাপই কিছু করছে, বাট আমি তাকে কখনো বুঝতে দেইনি। আমি জাস্ট আস্তে করে তার লাইফ থেকে সরে গেছি। চলার পথে অনেক বন্ধু চলে গেছে, কিন্তু ওই জায়গাটা ফাঁকা থাকে না। বন্ধু দিবসে বন্ধুকে বলতে চাই ভালোবাসি বন্ধু। 1935 সালে যুক্তরাষ্ট্রে প্রথম বন্ধু দিবস পালিত হলেও সময়ের পরিক্রমায় এখন তা পালিত হয় বিশ্বব্যাপী। সেই অনুসারে বাংলাদেশে বন্ধু দিবস পালিত হয় আগস্টের প্রথম রবিবার। অতিমারির এই সময়ে দূরত্ব আনলেও যে সম্পর্কে এতটুকু ফাটল ধরাতে পারেনি তারই নাম বন্ধুত্ব। বন্ধুরা যে যেখানেই থাকুক, প্রার্থনা একটাই, ভালো থাকুক সকলে, ফের দেখা হোক নতুন এক সুস্থ পৃথিবীতে। নির্ভরতার কাঁধ এগিয়ে আজন্ম ছায়া হয়ে বন্ধু থাকুক পাশে। তানজিলা খান মিম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকার বাইরে করোনায় মৃত্যু 1.5 শতাধিক। আর্থিক সংকটে হাসপাতাল ছাড়ছে রোগীরা। কাজে যোগ দিতে ঢাকামুখী মানুষ, খুলেছে শিল্প কারখানা। করোনার সঙ্গে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীও। আবহাওয়ার কারণে চলতি মাসে হতে পারে আরও ভয়াবহ। এখনই উদ্যোগ না নিলে পরিস্থিতি যাবে নিয়ন্ত্রণের বাইরে। বাধাগ্রস্ত করতেই বঙ্গবন্ধুকে হত্যা। ইন্ধন ছিল জিয়াউর রহমান ও মুস্তাকের। কৃষক লীগের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।